আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি হাবিবা আফরোজ। আলু পেঁয়াজের পর এবার বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন, পাম তেল সহ বোতলজাত সকল তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কোনো কারণ ছাড়াই খোলা সয়াবিন কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 185 টাকা, পাম তেল কেজিতে 43 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 178 টাকায়। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ, আলু, রসুন সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলছেন দাম কমাতে ব্যর্থ হচ্ছে সরকার। বিপুল দেব রায়ের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। হু হু করে বেড়ে চলছে নিত্যপণ্যের দাম। এ লাগাম টেনে ধরতে সরকার ব্যর্থ বলে মনে করছেন সাধারণ মানুষ। ভোজ্য তেলের উপর শুল্ক কমানো হলেও হঠাৎ টালমাটাল তেলের বাজার। রাজধানীর কাউরান বাজারে খোলা সয়াবিন তেল 165 থেকে বেড়ে 185 টাকা ও পাম তেল 135 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 178 টাকায়। এছাড়া বোতলজাত তেলের সংকট দেখিয়ে বাজারে সরবরাহ কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। খোলা সোয়াবিন আগে ছিল 165 টাকা 63 টাকা, এখন সেটা হয়েছে আপনার 185 টাকা কেজি। পাম অয়েল ছিল 135 টাকা কেজি, সেটা হয়েছে এখন 178 টাকা 180 টাকার মতো। এ হারে আর কি কেজি প্রতি কেজিতে প্রায় 30 টাকা বাড়ছে। সরবরাহের তুলনায় কমাই দিচ্ছে, এখন যা গায়ে দাম ওই দামে সোয়াবিন তেল বিক্রি হইতেছে। অ্যাভেলেবেল আসতেছে না, প্রত্যেকটা কোম্পানি মাল দিচ্ছে না, 2-3টা কোম্পানি বন্ধ। সংকট, দাম বাড়ায় ছাড়বে, কোম্পানির আবার দাম বাড়বে তারপর ছাড়বে। এদিকে তেলের পাশাপাশি আলু ও পেঁয়াজের বাজারে আগুন ঝরছে। দেশি পেঁয়াজ ঠেকেছে 140 ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। সেই সাথে আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। 1 টাকাও কমে নাই বাজার। পাইকারি বাজার আরও বেশি। ইন্ডিয়ান পেঁয়াজের বাজার বর্তমানে 110 টাকা আজকা পাইকারি বাজার। খুচরা বাজার হলো 120 টাকা। খালি কমার মাঝে বাংলাদেশও কমার মাঝে বর্তমানে খালি আদার দামটা কম আছে। শীতের সময় কিন্তু উৎপাদন বেশি হয়, তবুও ওই সবজির দাম কমেনি, এখনো বেড়েই চলতেছে। এইভাবে তো ক্রেতারা তো অনেক ভোগান্তিতে পড়ে যাবে। তাও এইসব কারণ, এইসব বাজারে যে মূল্য এমনিতে কম থাকে, তারপরেও এখন অনেক বৃদ্ধি পাচ্ছে। পেঁয়াজের দাম তুলনামূলকভাবে দেশির দাম কম, কিন্তু ইন্ডিয়ানের দামটা বেশি। ইন্ডিয়ান আগের তুলনায় দেখা যায় যে কেজিতে 8-10টা আউট হয়ে গেছে, মানে 8-10টা দাম বেশি হয়ে গেছে। এই জন্য বাজারে কাস্টমার ক্রয় করতেছে কম, এই জন্য আমাদের সেল কম হইতেছে, আমরা বিক্রি কম করতে পারতেছি। ক্রেতারা বলছেন সাধ্যের বাইরে নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তারা। গত 1 মাসের তুলনায় একটু জিনিসের দাম বেশি, যেমন তেলের দাম একটু বেশি। তেলে তো আজকে তেল নিলাম, তেল নিলেও বেশি। এরকম ডালের দামও বেশি। মোটামুটি সার্বিক অবস্থা সব দিকে একটু খারাপ অবস্থা। যে অবস্থা শুরু হয়েছে এগুলো তো সাধারণ মানুষের জন্য খুব কষ্ট। জিনিসের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, কোনোটা কম নাই। কারণ বাজার ঢাকার অন্যতম বৃহত্তম মার্কেট, এখানে খুচরা পাইকারি সবই বিক্রি করে। কিন্তু এখানে যদি দাম বেশি থাকে, তো এলাকা ভিত্তিক যে দোকানগুলো আছে সেখানে আরও দাম বেশি। তো মোটামুটি একটা হিমশিম খাওয়া লাগছে। উপর থেকে এটা ঠিক করতে হবে, যারা এটা এই যে এলসি করে ওখান থেকেই কন্ট্রোল করতে হবে, নাহলে তো এরা তো বলতেছে আজকের বাজার বেশি। বাজারের জিনিসপত্র আমরা যতটুকু আশা করছিলাম যে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হলে হয়তো বা কিছু আমরা জিনিসপত্র ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, কিন্তু আসলেই তা না। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার ও কমানোর ফলেও কমছে না বাজার দর। এতে করে বাজার মনিটরিং জোরদার করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। শীত পড়তে শুরু করলেও ডেঙ্গু কমার লক্ষণ নেই। এতে সব শ্রেণীর মানুষের সঙ্গে বেশি দুশ্চিন্তায় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ডেঙ্গুর প্রকোপ না কমায় সিটি কর্পোরেশনের ছেটানো ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগীরা। অর্ণব গফুরের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে প্রতিদিন গড়ে 1100-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গু রোগে। শীতের আবহে যেখানে কমে আসার কথা এডিস মশা, সেখানে আক্রান্তের এমন হার উদ্বেগ ছড়াচ্ছে সারা দেশেই। আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে প্রায় 16% শিশু। এক সপ্তাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ফাইনাল এবং ইংলিশ মিডিয়ামে মিড টার্ম পরীক্ষা থাকায় উদ্বেগের ভাঁজ অভিভাবকদের কপালে। পরীক্ষা শুরু হবে আমাদের, হাফ ইয়ারলি এক্সাম, এটা দিতে পারবো না আমি, তো এটার ব্যাপারে খারাপ লাগতেছে। বাচ্চা স্কুলে যেতে পারলো না, বাচ্চার দেখা যায় এক্সাম শুরু হয়ে যাবে, ওটার মধ্যেও হয়তো অংশগ্রহণ করতে পারবে কিনা। তাও ওদের স্কুলের সামনেও দেখি মাঝে মাঝে দেয়, কিন্তু আমার মনে হয় কাজ হয় না ওনাদের ওষুধ। ও সমস্ত নেই গ্রামে, কি আর কার্যক্রম টাউনই থাকছে না, তার গ্রামে কোন জায়গায় থাকবে। যশোরে ডেঙ্গু চিকিৎসা হয় নাকি আমরা ভালো সাহস পাইনি বলে চলে আসছি। অতিরিক্ত জ্বরে তাপমাত্রা ঘুরে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম,
সে কারণে ভয়তে আমরা চলে আসছি আর কি। ডেঙ্গুতে মৃত্যুহার গেল বছরের তুলনায় কম হলেও বছরের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা দখলে নিয়েছে চলতি মৌসুম, তাই সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। অনেক পেশেন্ট আছে যেগুলো হচ্ছে আমাদের ডেঙ্গুর সাথে আদার কিছু সমস্যা আছে, যেমন সেকেন্ডারি ইনফেকশন নিয়ে আসতেছে, এগুলো আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। মোটামুটি আমাদের রিকভারি রেট ভালো। রেস্টের কথা বলি, সাথে তরল জাতীয় খাবার বেশি খেতে বলি, যেটা আমাদের, আর মোটামুটি নর্মাল খাওয়া দাওয়া করলেই হবে। ঢাকার পাশাপাশি সারা দেশেই ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ চায় সাধারণ মানুষ। অরণ্য গফুর, RTV, ঢাকা। গেল 15 বছরে অপশাসনে পুঞ্জীভূত ক্ষোভ কয়েক সপ্তাহে মোকাবেলা কঠিন, এমন মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বললেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেক গভীরে ফ্যাসিবাদের শিকড়। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলছে। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বললেন, ন্যায় বিচার পাওয়া সবার অধিকার। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। আওয়ামী লীগের 15 বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির শাসনামল হিসাবে। বিগত বছরগুলোয় গুমের শিকার কমপক্ষে 600 মানুষ। এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও 5 আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিগত 15 বছরে অনেক গভীরে পৌঁছেছে ফেসিবাদের শিকড়। ভয়ের রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা, যা রাতারাতি উৎপাটন করা কঠিন। মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বা আফাদের 8ম সম্মেলনে এমন মন্তব্য করে আইন উপদেষ্টা হুঁশিয়ারি দেন, গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই। সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকে এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া। গত 15 বছরের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে। এত বছরের পুঞ্জীভূত ফেসিবাদী শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এমনকি কমিশনের জন্য কঠিন। তবে আমরা থেমে থাকব না, সেটা সরকারে থাকি অথবা রাজপথে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয়, সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। নির্যাতিত প্রত্যেকের জন্য সরকার কাজ করবে, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। শেখ হাসিনার আমলে গুমের শিকার প্রত্যেকের গুমের বিচার নিশ্চিত করতে চায় এই সরকার। এরই মধ্যে এই বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেন। মাহিদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ঢাকার রায়ের বাজারে কবরস্থানে গণ অভ্যুত্থানের শহীদ 127টি গণকবর শনাক্ত হয়েছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে গণকবরগুলো জিয়ারত ও পরিদর্শন শেষে নেতারা অভিযোগ করেন, গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যে গণহত্যা চালানো হয়েছে তা মুছে ফেলার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের। এছাড়াও আহতদের সহযোগিতায় প্রয়োজনে আবারও রাস্তায় নামতে প্রস্তুত থাকার কথাও জানান নেতারা। সুরত খানের রিপোর্টে বিস্তারিত। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের 100তম দিন পার হয়ে গেলেও রফিকুলের লাশ শনাক্ত করতে পারেনি তার পরিবার। রফিকুলের মতো শতাধিক মানুষের পরিবার পায়নি তাদের স্বজনদের খোঁজ। তাই তো অজানা কবরের সামনেই তাদের আর্তনাদ। যখন মসজিদ থেকে বের হন, এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন। সবাই বলতেছিলেন যে আমার বাবাকে নাকি পুলিশ এবং ছাত্রলীগ সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন, যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে। জুলাই আন্দোলনে গণহত্যাকে ধামাচাপা দিতে আইনশৃঙ্খলা বাহিনী রায়ের বাজারে গণকবর দিয়েছিল বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দ্রুত এখানে কবর দেয়া প্রত্যেকের পরিচয় শনাক্ত করে তালিকা তৈরির দাবি তাদের। এখানে 127টার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে, যার
অনেকগুলোর ভিতরে স্থানীয় যারা বলছেন, যারা কাজ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক হলো গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে ফ্যাসিবাদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এবং ফ্যাসিবাদ যে বলছি আমরা বিগত সরকারকে, এটিকে অত পজিটিভলি তারা নিচ্ছেন না। এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। এর আগে দুপুরে আহতদের দেখতে সোহরাওয়ার্দী মেডিকেলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখানে থাকা সবার খোঁজ খবর নেন তারা। সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে এখনো পর্যন্ত সীমাবদ্ধ করে রাখা হয়েছে। সারা বাংলাদেশে তাদের যেভাবে ছড়িয়ে চিকিৎসা সেবাটা দেওয়া দরকার ছিল, সেটা সরকার এখনো পর্যন্ত করতে পারেনি। আন্দোলনে আহতদের 7 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান সদস্য সচিব আরিফ সোহেল। তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেগুলো ন্যায্য, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় তাদের পাশে আছে, এবং তাদের দাবি নিয়ে যদি রাস্তায় নামতে হয় সেটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করবে। সরকার যদি গাফিলতি করে এই সকল ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের অধিকার আদায়ের জন্য সবসময় তাদের পাশে থাকবে। সারা দেশেই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আহতদের খোঁজ খবর নিয়েছেন ইউনিটের সদস্যরা। শরীয়ত খান, RTV, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে সেই সব তারুণ্যের শক্তিকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর কারণ হিসেবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কিছু অংশ দিবস বাতিল, ছাত্রলীগ সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতা করছে। তারা গণ অভ্যুত্থানে তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। বিকেলে রাজধানী বেইলি রোডে অফিসার্স ক্লাবে অন্তর্বর্তী সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতরা যে কারণে ত্যাগ করেছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। তারা জীবন দিয়েছে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য, একটা সুষ্ঠু রাষ্ট্র কাঠামো যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, সুষ্ঠু সরকার ব্যবস্থা যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, যাতে আর কখনো তাদের পরবর্তী প্রজন্মকে এভাবে জীবন না দিতে হয়, সেই নিশ্চয়তা যাতে আমরা দিয়ে যেতে পারি, সেজন্য তারা জীবন দিয়েছে। বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বিকেলে মজলুম জননেতা মাওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমাবেশে এমন অভিযোগ তোলেন দলটির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করে ক্ষমতায় আসা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিসবাদকে বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না। ভারতকে কোনো রাজনৈতিক দলের দোসরের ভূমিকায় বাংলার মানুষ দেখতে চায় না জানিয়ে দেশটিকে জনগণের মনোভাব বোঝার আহ্বান জানান সাকি। অভ্যুত্থান যদি সফল করতে হয়, নতুন রাষ্ট্র নির্মাণ, নতুন গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ, তাতে তার শক্তি আপনাদেরকে সংহত করতে হবে। ভারতকে আমরা বলি, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, এই দেশে গোলামকে ক্ষমতায় রেখে যদি নস্যাৎ করতে চান, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। অন্তর্বর্তী সরকার 100 দিন পূর্ণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স বৃদ্ধি, ব্যাংকিং খাতে সুশাসন সহ অর্থনৈতিক খাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। 10টি সংস্কার কমিশন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ সহ অনেক সাফল্য অর্জন করেছে সরকার। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বাহিনীগুলোর সংস্কার, মূল্যস্ফীতি, দুর্নীতি দূর করা ও রাজনৈতিক দলের সংস্কারের ক্ষেত্রে এখনও গুণগত পরিবর্তন সম্ভব হয়নি। সরকারের সামনে এখন চ্যালেঞ্জ দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা। আতিকার রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় 15 বছর দেশ পরিচালনা করা আওয়ামী লীগ সরকার। দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার শুরু করে। বিশেষজ্ঞদের মূল্যায়নে 100 দিনে সরকার অর্থনৈতিক খাতে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। উল্লেখযোগ্য সফলতা হলো নতুন বাংলাদেশ গড়তে 10টি সংস্কার কমিশন গঠন, রেমিটেন্স বৃদ্ধি, সরকারি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সংস্কার, দুর্বল ব্যাংকের সহায়তা, বিদেশি ঋণ পরিশোধ, নতুন টাকা না ছাপানো, অযাচিত প্রকল্পে অর্থ বরাদ্দ স্থগিত, ব্যাংক ও পুঁজিবাজারের সংস্কার কমিশন, অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি গঠন, বিচার ব্যবস্থা, সাংবিধানিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া। সুশাসন আনার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আমি যেটা বলি যে ব্যাংকের ভেতরে যে কর্পোরেট গভর্নেন্স, এইটার ব্যাপারে একটা ইতিবাচক পদক্ষেপ এসছে। বিভিন্ন শুল্ক কমানো এবং কর ছাড় দেওয়া হচ্ছে, এটা ইতিবাচক। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে এক ধরনের প্রাথমিক স্থিতিশীলতা এসছে। ঋণ পরিষেবা, আমার যে পেমেন্টগুলো এরিয়ার অবস্থায় ছিল, সেই জায়গাতে এক ধরনের কনফিডেন্স আছে। বিশ্লেষকরা বলছেন, সাফল্যের পাশাপাশি অনেকগুলো সমস্যাও রয়েছে। কর ছাড় দিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। পুলিশ ও আনসার বাহিনীতে শৃঙ্খলা ফেরেনি। জনপ্রশাসনে শুদ্ধি অভিযান শেষ হয়নি। রাজনৈতিক দলগুলো সংস্কার করা সম্ভব হয়নি। এসবে বিশেষ নজর দিতে হবে। দ্রব্যমূল্য হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ। কেননা মানুষ বাজারে গিয়ে যদি সঠিক দামে, ন্যায্য দামে জিনিস কিনতে না পারে, তার কিন্তু এক ধরনের হতাশা তৈরি হচ্ছে এবং একসময় সে বিক্ষুব্ধ হয়ে যাবে। আমরা যেভাবে আশা করেছিলাম 100 দিনে সরকারটি অনেক ক্ষিপ্রগতির হবে, তৎপরতা দেখাবে, আমরা প্রশাসন সেভাবে ঢেলে সাজাতে দেখলাম না। পুলিশ প্রশাসনকেও দেখলাম না, বেসামরিক প্রশাসনকেও দেখলাম না। তার খেসারত কিন্তু আপনি দিচ্ছেন প্রতিদিন, প্রতি পদে পদে। রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে পারলে দেশের সব সেক্টরে আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। জুবাইরপন্থীদের পর এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামায়াতের একাংশ। দিল্লির মাওলানা সাদ অনুসারীরা আগামী 7 ডিসেম্বর মহাসমাবেশ করবেন। তারা দুপক্ষের মধ্যে একটি তৃতীয় পক্ষ রয়েছে যারা তাবলিগের এই দ্বন্দ্ব জিয়ে রাখছে বলে অভিযোগ সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরের। সকালে তাবলিগ জামায়াতের বাংলাদেশ প্রধান কেন্দ্র কাকরাইলের মসজিদটি নিয়ন্ত্রণে নেয় তারা। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 2017 সালে তাবলিগ জামাতের 2 গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়ে তাদের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এরপর থেকেই গেল 7 বছর ধরে 2 ভাগে কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ও বিশ্ব ইজতেমা করে আসছে তারা। গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে। দুপক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। সম্প্রতি তাবলিগের জুবায়েরপন্থীরা মসজিদটি দখলে রাখার ঘোষণা দেওয়ার পর দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই আগামী 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নেয় সাদপন্থীরা। ভোর থেকেই সারা দেশ থেকে মুসল্লিরা মসজিদে আসতে থাকে। এক পর্যায়ে কাকরাইল ও তার আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যায়। বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলিগের ব্যাপারে বৈষম্য চাই না। হেফাজতের ইসলাম করবেন, কিন্তু তারা কি নিজেদের মধ্যে ইসলাম আনতে পারে নাই, তারা বিবাদ গড়ানোর চিন্তা ভাবনা করতেছে। তারা যেহেতু 7 বছর 8 বছর ধরে প্রথম পর্ব করেছে, আমাদেরকে 7 বছর 8 বছর প্রথম পর্ব ইজতেমা করার সুযোগ দেওয়া হোক। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের আগমন নিশ্চিত করার দাবি মুখপাত্র মুয়াজ বিন নূরের। যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই, মুসলমানের দুশ্মন যারা বিভিন্ন লেবাসে আমাদের ভিতরে কাজ করতেছে, তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। ওই তৃতীয় পক্ষ যারা বিভাদ বিভক্তি উস্কে দেয়, তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই। এদিকে স্বরাষ্ট্র এবং ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী বছরের এপ্রিলে তাবলিগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে ইউনুস আলী ওরফে এরশাদ নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চর ফকিরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুপুরে উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের সংঘর্ষে 8 জন আহত হয়েছে। এদিকে ভোলার চর ফ্যাশনে চর মাদ্রাজ এলাকায় অটো মিলে বিস্ফোরণে মোহাম্মদ আল আমিন নামে এক শ্রমিক নিহত হয়েছে। ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের মনির মিয়ার রাইস মিলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মিলে কাজ করার সময় বিস্ফোরণ হওয়ায় মিলের 3 শ্রমিক দগ্ধ হন।
17 বছর আগে এই দিনে দেশের উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। এতে প্রাণ হারায় প্রায় 10,000 মানুষ, ভেসে যায় অসংখ্য ঘরবাড়ি, গবাদি পশু। সেই রাতের কথা ভেবে এখনও আটকে উঠে উপকূলবাসী। তাদের অভিযোগ, এতদিনেও হয়নি টেকসই বেড়িবাঁধের স্বপ্ন পূরণ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভ, পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সাইদ মাহমুদ। দুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর হঠাৎ বেড়ে যায় বাতাসের গতিবেগ। উপকূলীয় জনপদের ছোট্ট শিশুরা তখন মায়ের কোল ঘেঁষতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘন্টায় 260 কিলোমিটারের দমকা হাওয়া সেই আশ্রয়স্থলটুকুও কেড়ে নেয়। 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ছোট্ট শিশু, মা বাবা, গবাদি পশু, ঘরবাড়ি সবই ভেসে যায়। সরকারি তথ্য অনুযায়ী 1960 থেকে 2020 সাল পর্যন্ত দেশে মোট 35টি বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের হদিস পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে মারাত্মক 5টি ঘূর্ণিঝড়ের একটি ছিল 2007 সালের 15 নভেম্বরের সেই সিডর। তুফানের মতোই আসছে একদম এই রাস্তার পূব সাইড যা ছিল, আমরা তো ভোরে অনেক লাশ পাইছি, ওগুলো আবার তাপন করা হয়েছে। শুরুতে আমার ঘর তো নিয়ে গেছে, একালে পুষ্করণীর ভিতরে ফেলাইছে আলাইয়া। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী সিডরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরগুনা ও বাগেরহাট সহ উপকূলীয় বিভিন্ন জেলায় প্রাণ হারায় 10,000 মানুষ। উপকূলবাসী জানায়, ক্ষতিগ্রস্ত অনেকেরই দিন কাটছে অভাব অনটনে। আমরা তো সরকারি অনুদান কিছুই পাই না, বাবার বাড়িও যাই না, মা নাই বাপ নাই। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর সবই মানে ঘরের মাটির পর্যন্ত পাই নাই, সবই গেছে। তাদের অভিযোগ, সিডরের 17 বছরেও বরগুনার পাথরঘাটার পদ্মাগ্রাম, জিমতলা, পটুয়াখালীর পায়রা নদী উপকূলের মির্জাপুর সহ উপকূলীয় বিভিন্ন জেলায় টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি। এসব কারণে ছোট ঘূর্ণিঝড়েও ভুগতে হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় রেমালে দেশের 20 জেলায় ক্ষয়ক্ষতি 6,880 কোটি টাকা। এইটা যদি সরকারের পক্ষ থেকে যদি আপনার বেড়িবাঁধ করে, তাহলে এই দেশ এই দুইটা ইউনিয়ন রক্ষা পায়। পর্যাপ্ত বরাদ্দ পেলে টেকসই বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দেয় সংশ্লিষ্ট প্রশাসন। যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো আমরা ঘূর্ণিঝড় আসলেই তার আগে আমরা এগুলো কাজ বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের পরিবারগুলোকে ইনভলভ করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো নানাবিধ বিষয়গুলো স্মরণ করে তাদেরকে আমরা সবসময় স্মরণ করব। সাইদ মাহমুদ, RTV। 14তম ICMB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন ও CFO প্রবীর চন্দ্র দাস এ রাতে অ্যাওয়ার্ড তুলে দেন। কর্পোরেট গভর্নেন্স, ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে একমাত্র ন্যাশনাল লাইফ প্রথম হয়ে গোল্ড পুরস্কার অর্জন করে। ন্যাশনাল লাইফের CEO বলেন, যথাসময়ে বীমা দাবি পরিশোধ করায় বীমার প্রতি গ্রাহকদের আস্থা বাড়ছে, ফলে দেশের অর্থনীতিতেও বীমা খাতের অবদান ক্রমাগত বাড়ছে। এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছি, এটা সম্ভব হয়েছে আপনারা জানেন। আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC আমরা সময় মতো গ্রাহকের দাবি পরিশোধ করি। আমরা 2023 সালে আমরা 1108 কোটি টাকা গ্রাহকের দাবি পরিশোধ করতে সক্ষম হয়েছি। তার বিপরীতে আমরা প্রায় 1900 কোটি টাকা প্রিমিয়াম আয় করতে সক্ষম হয়েছি, এবং এই বছর 2024 সালে আমরা 1200 কোটি টাকা পেমেন্ট করতে যাচ্ছি। অলরেডি 1000 কোটি টাকা আমরা দাবি পরিশোধ করে ফেলছি। 1200 কোটি টাকার বিপরীতে আমরা 2200 কোটি টাকা প্রিমিয়াম আয় করতে সক্ষম হচ্ছি। এবার IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। ছাত্রলীগের 15 বছরের দাসত্বের জীবন পেরিয়ে সোনালী অধ্যায়ে পা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনোরম ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ পেয়ে আনন্দিত তারা। প্রথম বর্ষে সব শিক্ষার্থী সিট পেয়েছেন, তবে অতীত অভিজ্ঞতায় ক্যাম্পাসের ছাত্র রাজনীতি চলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে রয়েছে মিশ্র মত। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন এর বিস্তারিত। বিশাল দৃষ্টিনন্দন এই ভবনে ঠাঁই হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। নতুন পুরাতন হলে নিরাপদ পরিবেশ পেয়ে সন্তুষ্ট সবাই। প্রতি রুমে 4 জন করে শিক্ষার্থী থাকার জন্য সিট বরাদ্দ পেয়েছেন। সবার জন্য রয়েছে একটি করে পড়ার টেবিল।
15 বছরের যে একটা সমস্যা সৃষ্টি তৈরি হয়েছে, এটা তো 1-2 মাসে শেষ হবে না। আগে ক্যান্টিনের সমস্যা ছিল খাওয়ার, এখন সবাই সবকিছু ম্যানেজ করছে সুন্দরভাবে, আর কোনোভাবে সমস্যা হয় না। নিয়মিত ক্লাস হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো, নিয়মতান্ত্রিক পড়াশোনার আবহ বিরাজ করছে ক্যাম্পাসে। একটু লেট করে আসতো টিচাররা, অনেক সময় তারা করতো না, তারা ক্লাস নিত না অনেক সময়, কিন্তু এই টেন্ডেন্সিটা টিচারদের মধ্যে তারা আন্তরিক হয়েছে আগের থেকে। খোলা আকাশের নিচে মন খুলে ছবি আঁকছেন একদল শিক্ষার্থী, কাঠ পেন্সিলের খোঁচায় তুলে ধরছেন পরিবেশ ও প্রকৃতি। অনেক দুর্ঘটনা ঘটতো ইউনিভার্সিটির, যেগুলো এখন করার সহজে সাহস পায় না। যে র্যাগিং বিষয়গুলো আসার পরে আমরা কোনো র্যাগিং পাই নাই। তবে ছাত্র রাজনীতি নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা এখনো ভাবাচ্ছে তাদের। দলীয় লেজুর ভিত্তির বাইরে নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে এই শিক্ষক। লেজুর ভিত্তিক রাজনীতির নামে সন্ত্রাস, বাণিজ্য এবং দাদাগিরি, বড় ভাইগিরি একটা পরিবেশ তৈরি করে রাখা, এটা সমাধান করতে হলে যেমন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন, তেমনভাবে সাধারণ ছাত্রদের সহযোগিতা ছাড়া দাদাগিরির এই উৎপাত আমরা আসলে একা বন্ধ করতে পারবো না। এরই মধ্যে ছাত্রদল, শিবির, ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। ছাত্রলীগের নেতিবাচক রাজনীতির দায়ভার নিতে চায় না ছাত্রদল। আর কখনোই যেন গেস্ট রুম, গণরুম বা পরীক্ষা, ক্লাস এগুলো বন্ধ করে রাজনৈতিক প্রোগ্রাম করা, এগুলো ছাত্রদল ঘৃণা করে প্রত্যাখ্যান করে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস দলীয়করণের ছাত্র রাজনীতির ঠাঁই হবে না বলে আশা শিক্ষার্থীদের। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে হ্যালো চায়না শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার 23তম আসরের বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে এই পুরস্কার তুলে দেওয়া হয়। 4 গ্রুপে বিজয়ী 12 জনের মাঝে ল্যাপটপ, রিস্ট ওয়াচ, ব্যাগ, অঙ্কন সামগ্রী, অ্যালবাম সহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীদেরও মেডেল, সনদ ও অ্যালবাম প্রদান করা হয়েছে। এবারে আসরে 4 গ্রুপে প্রায় 7 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিসিএফসি সভাপতি ASM কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। স্পেনের একটি নার্সিং হোমে আগুন লেগে 10 জন নিহত হয়েছে। জানা যায় এদের সবাই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। স্থানীয় সময় শুক্রবার সকালে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে নার্সিং হোমটিতে মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসা দেওয়া হতো। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। ডোনাল্ড ট্রাম্প নিজ প্রশাসনের জন্য স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট F. কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন। কোভিডের সময় যিনি পরিচিতি পেয়েছিলেন টিকা বিরোধী হিসেবে। বিভিন্ন শীর্ষ পদে নিয়োগ দেওয়ার জন্য ট্রাম্প যাদের বেছে নিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া পিট হেডসেথ ও অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাওয়া ম্যাট গেটস অন্যতম। কট্টর রিপাবলিকান নেতা ম্যাট গেটসের বিরুদ্ধে আছে যৌন নিপীড়নের অভিযোগ। 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। আগামী বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এর আগে নিজের প্রশাসন সাজাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানাবো খেলার খবর। ফুটবল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে সমতায় ফেরার মিশন নিয়ে কাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। আর নিয়ে আসর শুরু করা বাংলাদেশের সম্মান রক্ষায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তাই প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে যায় ক্যাবরারের বাহিনী। অন্যদিকে 45 বছরের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতন বাংলাদেশের মাঠে তপু মিতুলদের হারিয়েছে মালদ্বীপ। দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের বিপক্ষে দাপট ধরে রাখতে চায় রেড স্ন্যাপার্স। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপ ও টি20 বিশ্বকাপ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। বিকেএসপিতে নিজেদের সেরা প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন আফিয়া ইভারা। চলতি মাসে 15 থেকে 22 ডিসেম্বর মালয়েশিয়ার মাটিতে জমবে অনূর্ধ্ব-19 নারীদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এরপর একই দেশে আগামী বছর 18 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিশ্বকাপ। 2টি আসরই হবে টি20 ফরম্যাটে। আসরগুলো সামনে রেখে প্রস্তুতিতে কম সময় পেলেও দল নিয়ে সন্তুষ্ট কোচ সারোয়ার ইমরান। পরিপূর্ণ এই দল নিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য এই কোচের।
সংবাদ শেষ করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী নবাবী রাইডের খবর দিয়ে। সাদা পোশাক, রঙিন ভেসপা, সঙ্গে কিছু অভিজাত ভক্সওয়াগন গাড়ি, প্রায় 700 নবাব নন্দিনী একত্রিত হয়ে সকালে ব্যতিক্রমী গাড়িবহর আয়োজন করল রাজধানীতে। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ধারণ আর পুরান ঢাকার ঐতিহ্যের সঙ্গে নব সভ্যতার সেতু বন্ধনই এই নবাবী রাইডের মূল উদ্দেশ্য বলে জানায় আয়োজকেরা। বাকি বিস্তারিত থাকছে অধরা ইয়াসমিনের রিপোর্টে। সেজেগুজে গন্তব্য অভিমুখে এ যুগের নবাব নন্দিনীরা। বাংলাদেশ ভেসপা কমিউনিটির আয়োজনে প্রায় 700 নবাব ও নন্দিনীর সরব উপস্থিতিতে মুখর বসুন্ধরা কনভেনশন হল এলাকা। তাদের সবার সঙ্গে ছিল ঐতিহ্যবাহী ভেসপা ও ভক্সওয়াগন গাড়ি। আধুনিক মোটরসাইকেল কেনার সাধ্য থাকলেও বাংলার ঐতিহ্য আর নিরাপত্তার কথা মাথায় রেখে পুরনো ভেসপাকে আঁকড়ে ধরে থাকার কথা জানায় অনেকে। এ নবাবী রাইড তাদের কাছে রীতিমতো উৎসব। বিবিসির 2টা সিগনেচার ইভেন্টের মধ্যে নবাবী রাইড একটা, তো আসলে আমাদের সারা বছর ব্যাপী এটার জন্য আগ্রহ থাকে। এটা তো আমার ফ্যামিলি উৎসব, মানে তো অন্যরকম আনন্দ। আমরা নবাবদের সাথে নন্দিনীরা আসছি, নবাবী রাইডে উদযাপন করার জন্য। আমার কাছে তো নবাবী রাইড মানে হচ্ছে ঈদের মতো একটা আমেজ। সারা রাত ঘুমাতে পারে কখন এখানে আসবো। তিলোত্তমা ঢাকার 52 বাজার 53 গলি দাবড়ে বেড়ানো ভেসপা প্রেমীরা নিজেদের নবাব বলে ভাবেন। এই নবাবী রাইডটা আমরা এর জন্যই করি যে আমাদের যে একটা হেরিটেজ ছিল, পেছনটা যদি আপনার না দেখেন, আপনার হেরিটেজটা কি ছিল, আপনার বাপদাদারা কি চালাতো, কিভাবে থাকতো, ওই যেইভাবে কথা বলতো, এইগুলো আপনাকে জানতে হবে। অ্যাকচুয়ালি নবাব তো চলে গেছে বহু আগেই, নবাবীগুলো আমাদের কাছে রেখে গেছে। এটার জন্য প্রত্যেকটা মেম্বার অধীর আগ্রহে বসে থাকে যে আসলে ঈদ উদযাপনের মতো সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশে আমরা এই নবাবী রাইডস করতে পারছি। ভেসপা প্রেমীরা ছড়িয়ে আছে দুনিয়া জুড়ে। জুলিয়াস সিজার বলেছিলেন ভিনি, ভিডি, ভিসি, অর্থাৎ এলাম, দেখলাম, জয় করলাম। এ কথাকে উপজীব্য করে ভিনদেশি এক ভেসপা প্রেমিক লিখেছেন, এ যুগে সিজার থাকলে বলতেন ভিনি, ভিডি, ভেসপা, অর্থাৎ এলাম, দেখলাম, ভেসপায় চড়লাম। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।